সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ২৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সে জেটিতে কখন ঢুকে গেছে খেয়ালই করেনি। দুধারে বড় বড় ক্রেনের নিচ দিয়ে সে উঠে গেল। সিঁড়ি ধরে জাহাজে ওঠার সময়ে সে সমুদ্রের গর্জন শুনতে পেল। কেমন শো শো বাতাসের শব্দ। শরীর টলছে। সে একা, ডেক খালি। কেউ জেগে নেই বোধহয় জাহাজে। একটা বেড়াল থাকলে এই রাতে মিউ মিউ করে ডাকতে পারত। ফোকসালে ঢুকে সে আলো জেলে জল খেলো ঢকঢক করে। ওর ভীষণ তেষ্টা পেয়েছিল। পরদিন যথারীতি মৈত্র কাজ করলো ইঞ্জিন রুমে। আজ তাকে বাকি টাকাটা পাঠাতেই হবে। ১টার পর ছুটি হয়ে গেছে। ইঞ্জিন রুমে মেরামতের কাজ বেশি, ওদের হাতে কাজ কম। ছুটি হলে সে বাঙ্কে শুয়ে কবার শেফালির চিঠিটা পড়ল। চিঠি পড়লেই মনে হয় শেফালি ওর ভীষণ কাছে, যেন পাশে বসে রয়েছে। দূরের চিঠি যে কত কাছের মনে হয় তখন ওর ভালো লাগে না। কেমন সে বাড়ি ফেরার জন্য তখন অধীর হয়ে পড়ে। চিঠি পড়লেই ওর ইচ্ছে হয় সমুদ্রের মাছ হয়ে সে যদি চলে যেতে পারত। জল কেটে নদীর মোহনায় উঠে যেতে ইচ্ছে হয়। তারপরে মনে হয় সে জানালায় দাঁড়িয়ে আছে। শেফালি তখন দাঁতে ফিতে কামড়ে চুল বাঁধছে। কপাল ভালো, রাতে সে কোনো স্বপ্ন দেখেনি। যেভাবে সে গত রাতে মেয়েটার পেছনে ছুটেছিল, রাতে ঠিক তার স্বপ্ন দেখার কথা। যেন মানুষটা তিমি শিকারে বের হয়েছে, আর ফিরে আসছে না। সমুদ্রের ধারে তেমনি বৃদ্ধ পাইন গাছ। মাছের বড় হাঙর হবে হয়তো, অথবা হিংস্র তিমি মাছের কঙ্কাল ঝুলছে। তার নিচে কেন যে মৈত্র কেবল দাঁড়িয়ে থাকে। অমিও ভেতরে ঢুকে বলল, মৈত্র জানিস, কাল লোকটাকে শেষ পর্যন্ত ধরতে পারেনি, পালিয়েছে। কোন লোকটা? আরে খুব খারাপ লোক। গত যুদ্ধে ওর নাকি নিষ্ঠুরতার তুলনা নেই। লোকটার নাম আইকম্যান। এখানে লোকটা পালিয়ে আছে। এখানে ওর ছদ্মনাম, নাৎসি জার্মানির ইহুদি নিধনের পান্ডা। ইহুদি নিধন মানে? তুই একটা আস্ত জাহাজি, গত যুদ্ধের খবর রাখিস না? কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার, এসবের নাম জানিস না? লোকটার সঙ্গে তার কি সম্পর্ক? সেই তো সব করিয়েছে। দেখ, ও করাবে কেন? অমন একটা ভালো কাজ পেলে তুইও করতিস। কি নিষ্ঠুর কাজ বল! ও তো সাক্ষাৎ মহাদেব। বাজে কথা। বাজে কথা কি? লোকটাকে পুড়িয়ে মারা উচিত। আমার মেজাজ খারাপ হয়ে গেছে শুনে। ও ভাই, সব এক ব্যাপার। বলে আর মৈত্র দাঁড়ালো না। পোশাক পাল্টে ওপরে উঠে গেল। সে জাহাজ থেকে নেমে পড়ল। কিছুতেই লোভে পড়া যাবে না। লোভে পড়ে গেলেই রক্ত গরম হয়ে যায়। কিন্তু সে যত শহরের ভেতর ঢুকে যাচ্ছে তত শুনতে পাচ্ছে তার পাশে কারা নেচে নেচে ব্যাকপাইপ বাজাচ্ছে। সে কিছুতেই জায়গা মতো যেতে পারছে না। সবাই নেচে নেচে যাচ্ছে। সে তার ভেতর মিশে না গেলে কেমন একা পড়ে যাবে। ওর আসলে ইচ্ছা হচ্ছিল না সে কোথাও যায়। বরং সে উটের মতো মুখটি তুলে যারা ব্যাকপাইপ বাজায় সেখানে যেতে পারলে যেন ভালো হতো। মেয়েটির সুন্দর চোখ, সমুদ্রের মতো নিরীহ চোখ তাকে কিছুতেই পৃথিবীতে কিছু আছে বলে ভাবতে দিল না। এবং এভাবে মৈত্র দেখল সে ঘুরে ফিরে কার্নিভেলের দরজায়, আর ব্যাকপাইপ বাজিয়ে যাচ্ছে লোকটা। নতুন মনে হয়, একই লোক বাজায় না, সাজ পাল্টে পাল্টে যায়। লোকজন ভিড় করে দাঁড়িয়ে গেইটে। সে ভেতরে ঢুকলে অন্য দিনের মতো মেয়েটা বাউ করল। মেয়ে, তুমি এভাবে কেন যে গাউন টেনে হাঁটু ভাঁজ করে দাও? এমনভাবে গাউন টেনে ওপরে তুললে আমি ঠিক থাকতে পারি না। সে খুবই হুঁশিয়ার। টাকা নষ্ট করলে তার চলবে না। যত রাতই হোক আজ যে কোনোভাবে যুবতীর পায়ে গড় হতে হবে, না হলে সে পাগল হয়ে যাবে। মৈত্র এজন্য খুব রোয়ে শোয়ে খেলছে। কখন কার্নিভেলের সব মানুষরা চলে যাবে, কখন ঝাঁপ বন্ধ করে মেয়েটি হাঁটবে, এখন সে সেই আশায় আছে। মেয়েটির হাতে তেমনি রূপোর স্টিক।
সবার সঙ্গে সে প্রাণ খুলে হাসছে। মৈত্রের এসব ভালো লাগছে না, ধমক দিতে ইচ্ছে হচ্ছে। না, এমন করো না, এমন করলে ঠিক ভালোবাসা হয় না। যেন এই মেয়ে এবং সে রিংয়ের মালিক। এক বোতল মদ নিয়ে এলো, দুটো গ্লাসে দুজন ভাগ করে খাচ্ছে। মৈত্র মেয়েটির হয়ে খেলা পরিচালনা করছে। সে নিজে না খেলে অন্যদের বল এগিয়ে দিচ্ছে, কিন্তু শেষের দিকে যারা এলো তাদের সে খেলতে দিল না। ওরা খেলতে আরম্ভ করলেই সহজে ঝাঁপ বন্ধ হবে না, ওরা রাত করে ফেলবে। মৈত্র তখন নিজে সব বল তুলে খেলতে থাকলো। সে ওর সময় মতো তবে ঠিক ওকে কাছে পেয়ে যাবে। মৈত্রকে দেখলে এখন মনেই হয় না সে বিদেশে এসেছে। যেন এই মেয়ে এবং সে কতকাল একসঙ্গে আছে। কতকাল থেকে সে এবং এই মেয়ে সমুদ্রের ধারে বসে রয়েছে। ওদের মাথার উপর অজস্র টিউলিপ ফুল ঝরছে। ওরা ফুলের নিচে কবরের মতো শুয়ে আছে। বোঝাই যায় কেউ কারো ভাষা জানে না। বরং শেফালির কথা মনে হলে কেন যে মনে হয় শেফালি এই মুহূর্তে তার কেউ না, সে বিমল বাবুর ভালোবাসার স্ত্রী। একসময় রাত গভীর হলে মৈত্র দেখল যুবতী দোকান বন্ধ করছে। সে টাকা গুনে কোথায় কাকে দিয়ে এলো। মৈত্র ওর পাশে পাশে এখন হাঁটছে। সে বন্ধুর মতো হেঁটে যেতে থাকলে মেয়েটি গাউন টেনে বাউ করতে চাইল, গুড নাইট বলতে চাইল, কিন্তু মৈত্র ছেড়ে দেওয়ার পাত্র না। সে সোজা এবার ওর পকেট থেকে সব পেসোগুলো তুলে ধরল নাকের কাছে। চকচক করছে। লোভে পড়ে যাক মেয়েটা, এত পেসোর লোভ মেয়েরা সামলাতে পারে না। কিন্তু তবু কেমন নির্বিকার মেয়েটি। মৈত্রের পায়ের রক্ত মাথায়, ঝাঁঝা করছে শরীর। এবার হাতের ঘড়ি আংটি পারলে যেন পোশাক খুলে সব দিয়ে থুয়ে সে পায়ের কাছে পড়ে থাকতে চায়। তখন মেয়েটি ওর হাতে হাত রাখল। এভাবে রাস্তার উপর এসব ঠিক না। সন্তানের মতো স্নেহের চোখে তাকালো। তারপর সবাই জেগে আছে। সে ইশারায় শহরের আলো ঘর বাড়ির দিকে আঙুল তুলে এমন বলতে চাইল, এখনো পুলিশের টহল আছে মোড়ে মোড়ে। আর এই কার্নিভেলে সব বাতি নিভে যায়নি, সব মানুষ চলে যায়নি। শিশুর মতো এত অধীর হলে চলে না। তারপর কি যেন জানে এই মেয়ে। সে শীষ দিতেই একটা নতুন ঝকঝকে ট্যাক্সি সামনে হাজির। দরজা খুলতে না খুলতেই মৈত্র ডাইভ মেরে একেবারে ভেতরে, মেয়েটিও ভেতরে। ওর কি যে মনে হচ্ছে এখন। মাথার উপরে আকাশ আছে, নক্ষত্রেরা জ্বলছে, সেসব বুঝতে পারছে না। চারপাশের বাড়ি ঘর আলো গাছপালা ফেলে কোথায় যে যাচ্ছে গাড়িটা সে কিছুই দেখছে না। সে পাশে বসে মেয়ের শরীরের মনোরম গন্ধ নিতে নিতে দু হাতে তাকে জড়িয়ে ধরল। এবং এভাবে সে ভেতরে খুব অস্থির হয়ে উঠলে দেখল মেয়েটা তাকে হাত তুলে কি দেখাচ্ছে। সে দেখল একটা গির্জা, গির্জার মাথায় ক্রস। মৈত্র এসব মানতে চাইছে না। মেয়েটা সবলে যেন দু হাতে শক্ত করে ধরে রেখেছে মৈত্রকে। এদেশে ট্যাক্সিওয়ালাদের এমন দৃশ্য দেখা হামেশা অভ্যাস। রাত হলেই ওরা এমন সব ঘটনা দেখতে পায়। অথচ মৈত্রকে তখন অধীর হতে দেখে আশ্চর্য সুন্দর ইংরেজিতে বলছে, ওয়েট ম্যান ওয়েট, শি উড ক্যারি ইউ টু হার হোম। আসলে ট্যাক্সিওয়ালাদের নানা রকমের প্যাসেঞ্জার বইতে হয় বলে ইংরেজিটা কিছু শিখে নিয়েছে। এবং সে ইংরেজি বুঝতে পারছে দেখে মেয়েটাও ভাঙা ভাঙা একটা দুটো ইংরেজি বলতে চাইল। কিন্তু মৈত্র কিছু বুঝতে পারছে না। আকাশে বেশ মেঘ, সে শহর পার হচ্ছে এটা বুঝতে পারছে। এবং এক সময় এমন শীতে বেশ জোরে বৃষ্টি। এইসব বৃষ্টিপাতের ভেতর রাস্তার আলো ঝাপসা, কাছে জল পড়ে পড়ে সামনের সব কিছু ধূসর করে রেখেছে। এবং আশ্চর্য উষ্ণতা ভেতরে, যেন কতকাল থেকে, মনে হয় আজন্ম এমন এক ভূখণ্ডের জন্য মৈত্র অপেক্ষা করে আছে। একটা পুরনো বাড়ির সামনে গাড়িটা থেমেছে। দরজায় কেউ দাঁড়িয়ে। মেয়েটির হাতে সে একটা প্যাকেট দিল। মদ, উগ্র মদের গন্ধ চারপাশে। মৈত্র এপাশে ওপাশে ফ্ল্যাট বাড়ির মতো সাহেব মেমদের মুখ দেখে ক্রমে দোতলার সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। একটা ক্রাচ ঠিক দেয়ালে হেলান দেওয়া। কেউ ভেতরে আছে মনে হয়। দরজা খুলে গেলে দেখল আতপোড়া একজন মানুষের মুখ। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে এলো। দরজা খুলে দিয়ে যেন সে কাউকে চেনে না মতো, এবং সঙ্গের লোকটি কে
তার সম্পর্কে পর্যন্ত কোনো উৎসাহ নেই। লোকটা এমনকি একবার মৈত্রের দিকে তাকালো না পর্যন্ত। সে কেমন যেন সবসময় আচ্ছন্ন হয়ে থাকে কিসে। হেঁটে হেঁটে ভেতরের দরজা দিয়ে পাশের ঘরে চলে গেল। লোকটার মুখে ভীষণ ক্রূরতার ছাপ। মৈত্রের এহেন দৃশ্য দেখে পালাবার কথা, কিন্তু আশ্চর্য, সেই মায়াবিনী তাকে কিছুতেই যেতে দিচ্ছে না। এবং দরকার হলে মৈত্র দ্বন্দ্বযুদ্ধে লোকটাকে ডাকবে। পৃথিবীতে সে আর পাশের যুবতী, আর কিছু আছে এই মুহূর্তে সে জানে না, সে বিশ্বাসও করে না। সারা রাত ওপাশের ঘরে লোকটা চেঁচাচ্ছিল। মৈত্র কিছু শুনতে পায়নি। গভীর রাতে ঘুম ভাঙলে মনে হলো মেয়েটা ওর পাশে নেই। সে দেখল ঘর অন্ধকার, পাশের ঘরে আলো জ্বলছে। যুবতী এখন ওর স্বামীর পাশে। মৈত্র আবার ঘুমিয়ে পড়ল। ওর কোনো হিংসে হচ্ছিল না, বরং এক অতীব শান্তি শরীরে। কি যে মহিমময়ী মনে হচ্ছে যুবতীকে। ওর ভালো লাগছিল খুব ঘুমিয়ে পড়তে। খুব সকালে সে শুনতে পেল ভাঙা ভাঙা ইংরেজিতে বলছে, ম্যান, বেলা হয়েছে, এবারে ওঠো, জাহাজে ফিরতে হবে। ঠিক যেন শেফালির মতন গলা। কি যে আপন এবং সুন্দর এই বেঁচে থাকা। সে পাশ ফিরে দেখল চা। যুবতীর শরীরে কপালে পবিত্রতা। মৈত্র উঠতে পারছে না, ভীষণ লজ্জা করছে। আলনা থেকে মৈত্রকে ওর পোশাক এনে দিল। মৈত্রকে অবোধ বালকের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না। যুবতী সামান্য হেসে বলল, ম্যান, তোমার চা ঠান্ডা হচ্ছে। মৈত্র কম্বল কোমর পর্যন্ত জড়িয়ে নিল। সেন্ট্রাল হিটের জন্য বেশ আরাম বোধ হচ্ছে। সে চা খেতে খেতে বলল, কোথাও আর যাব না, থাকবো, এখানেই থেকে যাব। থাকলে মরবে, ও ঘরে গিয়ে একটু বসো। এত বেশি ভাঙা ভাঙা কথা যে মৈত্র কিছুই বোঝেনি। তারপর ইশারা করলে বুঝল এ বাড়িতে এসে গৃহকর্তার সঙ্গে একটু আলাপ হবে না, এটা ঠিক না। মৈত্র বাথরুমে ঢুকে গেল, স্নান করলো, পোশাক পাল্টালো এবং সে কঠিন পোড়া অসুস্থ মানুষটার সঙ্গে কথা বলার জন্য মাথার কাছে একটা চেয়ারে বসল। লোকটির কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবু বলল, সাহস আছে তোমার। মৈত্র কিছু বলল না। সে নিজের মনে বিড়বিড় করে বলল, সাহস আমারও ছিল, এখন কিচ্ছু নেই। তারপর ওপরের দিকে তাকিয়ে থাকলো, একেবারে ভীষণ শূন্যতা চোখে। মৈত্র আর বসে থাকতে সাহস পেল না। ওর সত্যি এবার লোকটাকে ভয় করছে। সে বলল, আসি। সে উঠে প্রায় দৌড়ে পালাবার মতো সিঁড়ি ধরে নামতে থাকলে দেখল যুবতী পেছন পেছন নেমে আসছে। সে বলল, তুমি চীনে যেতে পারবে না, আমি সঙ্গে যাব। যেন সে কতদিন পর এক সুদীর্ঘ প্রবাস থেকে ফিরে এসেছে। মেয়েটিকে তার কিছুতেই মনে হচ্ছে না দূরের, যেন সে আছে, তার চারপাশেই আছে, কতকালের চেনা প্রিয়জনের মতো। ওর চোখ ভারী হয়ে আসছিল। মৈত্র বলল, আবার আসব। যুবতী ওকে জাহাজ ঘাটায় নামিয়ে বলল, না, আর আসবে না। সে একটু থেমে বলল, ডাক্তার দেখাবে। মৈত্র বলল, আমার কিছু হবে না। যুবতী তবু বলল, না হলেও দেখাবে, সব বলবে। তোমার পিঠে বিজবিজে ঘা, সব খুলে বলবে। না বললে আমি কষ্ট পাব। মৈত্র মেয়েটির কথাবার্তা এখন মন দিয়ে শুনছে না। সে আর কি দিতে পারে? সব দিয়েছে। তার আরও কিছু থাকলে এই মুহূর্তে মেয়েটিকে তা দিয়ে দিতে পারত। বড় বেশি ছোট মনে হচ্ছে নিজেকে। সে এত খাটো মাপের মানুষ। সে বলল, এসে গেছি, গুড বাই। মেয়েটি গাড়িতে বসে হাত নাড়ল। শিফনের ফ্রক গায়ে, মাথায় উলের টুপি, মুখের সবটা দেখা যাচ্ছে না। মৈত্র নুয়ে হ্যান্ডশেক করল। আসলে নুয়ে ওর সুন্দর মুখটা আর একবার দেখতে চাইল।
কি কোমল আর নরম, আর বড় বেশি স্নিগ্ধতা চোখে মুখে। সে কিছুই বলতে পারল না। ধীরে ধীরে ক্রেনের লম্বা ছায়া অতিক্রম করে জাহাজে উঠে গেল। সকালে উঠেই মৈত্র দেখল 24 ঘন্টার ফ্ল্যাগ মাস্তুলে টানিয়ে দেওয়া হয়েছে। জাহাজের মাল নামানো শেষ। ড্রিফটিং লাইন অনেক ওপরে উঠে গেছে জাহাজের। গ্যাংওয়েতে সিঁড়ি খাড়া, খাড়া সিঁড়িতে উঠতে ভয়। ক্রমে জাহাজ জলের ওপর ভেসে উঠলে যা হয়। মেরামতের কাজ মোটামুটি শেষ, তবু মনে হয় বয়লার চক মেরামত করে নিলে ভালো হতো। জাহাজ সার্ভের সময় এমন একটা রিপোর্ট যেন ছিল। তারপর কি করে যে কি হয় মৈত্র ঠিক বোঝে না। এভাবে একটা ভাঙা জাহাজ নিয়ে কাপ্তান দরিয়াতে ভেসে চলেছে কি করে, এবং চারপাশে এত নিয়মকানুন থাকা সত্ত্বেও এটা হয়। বুড়ো কাপ্তানের চোখ মুখ লাল, অথচ তিনি কিছু করতে পারেন না। কোম্পানি এজেন্ট অফিসের মারফত এসব করে থাকে। কিভাবে কোথায় কি পরিমাণ টাকা দিলে বেশি পরিমাণ টাকা বেঁচে যায়, এবং রিপোর্টে তখন লেখা থাকে দিস শিপ মে সেল। কাপ্তান যেন ঠিক জানেন না। সকালের দিকে ঘন কুয়াশা। কাজের ভেতর শুধু এখন ইঞ্জিন রুমে ঘুরে বেড়ানো, কোল বয়দের দিয়ে রেলিং অথবা ইঞ্জিন রুমের পাটাতন ঝকঝকে করা। ঘন কুয়াশার ভেতর দিয়ে শীতের পোশাকে এখন সব জাহাজিরা যে যার কাজে চলে যাচ্ছে। মৈত্র জানে তার টাকা পাঠানো হলো না, সে সব শেষ করে ফেলেছে। সামনের বন্দরে কিছু একটা করা যায় কি না। শেফালিকে যে সে মাসোহারা দিয়ে এসেছে, ওতে তো ওর চলার কথা। তবু সে যেমন মুদিখানা, ডাক্তার এবং অন্য সব মানুষদের বলে আসে, আমি যাচ্ছি, ওর যা লাগে দিয়ে দেবেন। সবাই ঠিক ঠিক দিয়ে দেয়। সফর শেষে বাড়ি ফিরে এলে সে কারো 1 পয়সা বাকি রাখে না। শেফালির স্বভাব বেশি খরচ করে আরামে বেঁচে থাকা। টাকার প্রতি ওর ভীষণ মায়া কম। শেফালি এভাবে খরচ না করলে আরও কিছুদিন কিনারায় থেকে যেতে পারত সে। গতরাতে সে ফেরেনি। কেন ফেরেনি, কোথায় ছিল কিছু বলছে না। সে এখন পুরোপুরি টিন্ডাল। ছোটবাবু আমি ওকে কয়লাওয়ালা বাদে আর কিছু ভাবছে না। অমিও ছোটবাবু জানে অথবা বুঝতে পারে বাবু কোথায় রাত কাটিয়েছে। ওরাও এই নিয়ে কোনো কথাবার্তা বলছে না, বললেই যেন টিন্ডাল গরম দেখাবে। বিকেলের দিকে মৈত্র কোথাও বের হয়নি। কেবল একটু নিচে নেমে সে পায়চারি করছিল। কেউ কেউ কিনারায় আগুন জ্বেলে গরম পোহাচ্ছে। ওরা সবাই জাহাজে মেরামতের কাজ শেষ করে ফিরে যাচ্ছিল। ওদের বোস্তান হয়তো এখনো ফিরে আসেনি। ওরা আগুন পোহাচ্ছে, ডালপালা গাছপাতা জড়ো করে আগুন জ্বেলে নিচ্ছে। মৈত্রের ভেতর কি যেন অস্থিরতা। সে বুঝতে পারে না, সে আর যেতে পারে না দূরে। সে জেটিতেই ঘুরে বেড়ায়। তার মনে হয় চারপাশে কি যেন ঘণ্টার ধ্বনি। সেই যে কবে থেকে শুনে শুনে একেবারে পাগল হয়ে যাচ্ছে। সে সামনে এগিয়ে যাচ্ছে, যেন সমুদ্রের নিচে কেউ ঘণ্টার ধ্বনি বাজাচ্ছে। সে তাড়াতাড়ি এগিয়ে গেল। সামনে আগুন জ্বলছে। ভীষণ কুয়াশার ভেতর দিয়ে সে হাঁটছে। পৃথিবীর সব কিছু এখন অন্যরকম মনে হয়। কাছের মানুষ ছায়া ছায়া, দূরের কিছু দেখা যায় না। পর্দায় ভেসে আসা একটা মানুষ যেন তার কাছাকাছি ভেসে এলো। বলল, এটা দেখো, আমরা একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছি। সে নিষ্ঠুরতার প্রতীক। সেদিন ধরা পড়েও কি করে যে পালিয়ে গেল, এটা ওর ছবি। কেমন ছায়া ছায়া হয়ে ভেসে এলো মানুষটা, কুয়াশার মতো ভেসে এলো, তারপর আবার মিলিয়েও গেল। মৈত্র দেখতে পেল হাতে একটা ছবি, কুয়াশায় একেবারে স্পষ্ট নয়। সে ওপরে উঠে ফোকসালে আলো জ্বেলে দেখল ছবিটা যেন চেনা, খুব চেনা। নিচে একটা বড় টাকার ঘোষণা, খুব লোভের। সে ইচ্ছা করলেই ধরিয়ে দিতে পারে। হাতের কাছে এমন সুযোগ, অথচ তার ভালো লাগছে না কিছু। ক্যাপ্টেন ফ্রক আইকম্যান হতে পারে, আইকম্যান মৈত্র নিজেও হতে পারে, অথবা সেই সিফিলিস আক্রান্ত মানুষটি। কেউ যেন কম যায় না। বরং ক্যাপ্টেন ফ্রক এখন একটা কুকুরের প্রাণ রক্ষার্থে বনবাসে চলে গেছে। সে যেই হোক,
তার আর এ নিয়ে কিছু করার ইচ্ছা নেই। সে জানে একটু রাত হলে অথবা গভীর রাতে জাহাজে মানুষটা উঠে আসতে পারে, কিংবা কাল ওরা থাকছে না, চলে যাচ্ছে। মৈত্রর ঘুম পাচ্ছিল। সে ওপরে উঠে ফোকসালে ঢুকে গেল, বাঙ্কে শুয়ে পড়ল। অমিয় এবং ছোটবাবুর সঙ্গে একটা কথাও বলল না। রাত না পোহাতেই জাহাজ আবার চালু হয়ে গেল। ইঞ্জিন রুমে 3টি বয়লারেই লকলক করে জ্বলে উঠল আগুন। ফায়ারম্যানদের মুখ লাল হয়ে গেল। ওপরে প্রচণ্ড ঠান্ডা বলে স্টোক হোল্ডে বেশ গরম এবং এক অনিবার্য সুখ। তখন ওপরে জাহাজের সামনে পেছনে বড় মালম মেজ মালম। জাহাজের দড়ি দড়া সব খুলে দেওয়া হচ্ছে। নোঙর উঠে যাচ্ছে জাহাজের। মাস্তুল থেকে ফ্ল্যাগ নামানো হচ্ছে। কোয়ার্টার মাস্টার জাহাজের পেছনে ইউনিয়ন জ্যাক তুলে দিয়ে গেছে এবং এভাবে ক্রমে জাহাজ জেটি থেকে দূরে সরে যাচ্ছে। ক্রমে প্রপেলার বেশ জোরে ঘুরছে। বন্দর পেছনে ফেলে জাহাজ আবার দূর সমুদ্রগামী হয়ে যাচ্ছে। তখন সব জাহাজিদের ভিড় উপরে, কেউ নিচে নেই। যারা ওয়াচে নামার তারা নিচে, এবং ইঞ্জিন রুমে এখন ঘড়ির কাঁটায় মাঝে মাঝে অ্যাস্টার্ন অ্যাহেড অথবা স্লো, কখনো ফুল। বন্দর এলাকায় জাহাজটা এভাবে পথ করে ক্রমে সমুদ্রে, গভীর সমুদ্রে নেমে গেলে মনে হয় এক রহস্যময় বন্দর ফেলে ওরা চলে যাচ্ছে। যত বাড়িঘর এবং জাহাজের মাস্তুল দূরবর্তী হয়ে যায়, তত এই জাহাজিদের আপ্রাণ চুপচাপ ডেকে দাঁড়িয়ে থাকা। আসলে এই হচ্ছে জাহাজের মানুষ। তারা নিরন্তর বন্দর ফেলে চলে যায়। নিরন্তর এক বন্দর ফেলে গেলেই প্রত্যাশা আবার কবে বন্দর পাবে। এবং এই বুঝি নিয়ম জাহাজি মানুষের। যা চলে যায় তার জন্য মায়াও শেষ হয়ে যায়। আবার নতুন মায়া গড়ে ওঠে এবং স্বপ্ন নানাভাবে। বন্দর এলে কিভাবে যে তাদের দিনগুলো কেটে যায়, ওরা আবার বন্দরের জন্য দিন গুনতে থাকে। যেমন ছোটবাবু কয়লায় একটা একটা করে দাগ কেটে রাখে কাঠের পাটাতনে। একটা দিন গেলেই সে দাগ কেটে রাখে। এভাবে তার হিসেব ঠিক থাকে। আবার কখনো ক্যালেন্ডারের পাতায় কেউ দাগ কাটছে। জ্যাক এভাবে তার দিনের হিসেব রাখে এবং সে বুঝতে পারে এই জাহাজে প্রায় 4 মাসের উপর তার সময় পার হয়ে গেল। সে যে বয়সে ছিল এখন যেন ঠিক সেই বয়সে নেই। এবং তার বলার আকাঙ্ক্ষা, হে মানুষরা, আমি মেয়ে, মি গার্ল। এবং তখন সত্যি গভীর সমুদ্রে শুধু নক্ষত্রেরা জেগে থাকে এবং দূরে হয়তো কোথাও তিমি মাছের ঝাঁক। জ্যোৎস্না ওদের পিঠে পিছলে যাচ্ছে। কি যে মনোহারিণী এই সমুদ্র! জ্যাক একা ডেকে দাঁড়িয়ে থাকলে এটা টের পায়। সেই বিষণ্ণতায় বেশি সময় ডুবে থাকতে পারে না। ছোটবাবুর বোধ হয় পরিশেষ। সে ঘড়ি দেখলেই বুঝতে পারে এই ঠিক সময়। এখন ছোটবাবু সিঁড়ি ধরে ওপরে বোট ডেকে উঠে আসবে। তখন তার ইচ্ছে হয় লুকোচুরি খেলা। মহামহিম এই ঈশ্বরের জগতে তার নীরবে কোথাও আড়ালে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হয়। ছোটবাবুকে সে ভয় পাইয়ে দিতে পারলে মজা পায়। হয়তো ছোটবাবু ফানেলের গুঁড়ি ধরে উঠে আসছে তখনও। বনের কি যে কৌতূহল! সে জালিতে মুখ রেখে দেখতে থাকে। উঠে আসছে ছোটবাবু মাথা নিচু করে রেখেছে, ওকে দেখতে পাচ্ছে না। ঠিক ফানেলের পাশ কাটিয়ে যেই না যাওয়া, হঠাৎ চিৎকার, হেই! ছোটবাবু বুঝতে পারে জ্যাক। সে ভয় না পেলে জ্যাক আনন্দ পায় না। তখন ছোটবাবু কি আর করে, কেমন ভয়ের অভিনয় করে বলতে থাকে, জ্যাক তুমি? ওহ, কি যে ভয় পেয়েছিলাম!